আজ আমি আপনাদের দেখাতে চলেছি ২০১৬ সালের একটি অসাধারণ সাইফাই, রোম্যান্স আর ড্রামা মুভি প্যাসেঞ্জার্স। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিশাল এক ইন্টারস্টেলার স্পেসশিপ অ্যাভালন মহাকাশের ভেতর দিয়ে ভ্রমণ করছে। মহাকাশযানটির গন্তব্য হল হোমস্টে 2 নামে মানুষের তৈরি নতুন একটি কলোনাইজড পৃথিবী। পুরো জাহাজটা একদম ফাঁকা দেখা গেলেও আসলে এর ভেতরে রয়েছে হাজার হাজার মানুষ, কারণ জাহাজের ২৫৮ জন ক্রু মেম্বার আর প্রায় ৫,০০০ প্যাসেঞ্জার সবাই গভীর হাইবারনেশনে ঘুমিয়ে আছে। আর পুরো স্পেসশিপটি চলছে সম্পূর্ণ অটো পাইলট সিস্টেমে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই অ্যাভালন একটি বিশাল অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে ঢুকে পড়ে। এতে মহাকাশযানটির শিল্ড ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে। সিস্টেম সঙ্গে সঙ্গে মেন শিল্ডে অতিরিক্ত পাওয়ার পাঠায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ জাহাজটি সরাসরি একটি বিশাল অ্যাস্টেরয়েডের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর মুহূর্তের মধ্যেই সেই অ্যাস্টেরয়েড স্পেসশিপটির সঙ্গে ভয়ঙ্করভাবে ধাক্কা খায়, আর পুরো জাহাজ জুড়ে শুরু হয়ে যায় একের পর এক ম্যাল ফাংশন। যদিও অ্যাভালনের অটোমেটেড সিস্টেম সঙ্গে সঙ্গে নিজের ক্ষতি নিজেই রিপেয়ার করতে শুরু করে, কিন্তু এই দুর্ঘটনার কারণে হঠাৎ করে একটি হাইবারনেশন পড অ্যাক্টিভ হয়ে যায়, আর সেই পড থেকে জেগে ওঠে জিম প্রেস্টন নামের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পড খুলে যাওয়ার পর অটোমেটেড সিস্টেম জিমকে জাগিয়ে তোলে এবং তাকে জানায় সে গত ১২০ বছর ধরে এই পডের মধ্যে ঘুমিয়েছিল এবং এখন তাদের গন্তব্য হোমস্টে 2-তে পৌঁছাতে আর মাত্র ৪ মাস বাকি। সিস্টেম আরও জানায় এই কয়েক মাস সে চাইলে স্পেসশিপের সব বিলাসবহুল সুবিধা উপভোগ করতে পারবে। জিম এরপর তার আইডি ব্যান্ড, কেবিন আর হোমস্টে 2-তে পৌঁছানোর আগে তাকে কি কি কাজে অংশ নিতে হবে সেসব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পেতে থাকে। সবকিছুই তার কাছে একদম নতুন ছিল, তাই একদিকে যেমন সে এক্সাইটেড ছিল, অন্যদিকে একটু নার্ভাসও ছিল জাহাজের অন্য মানুষদের সঙ্গে দেখা করার জন্য। নিজেকে রেডি করে জিম তার কেবিন থেকে বেরিয়ে আসে। এরপর সে ঢুকে পড়ে একটি অটোমেটেড ক্লাসরুমে, যেটা আসলে পুরো একটা গ্রুপের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে জিম দেখে পুরো রুমে সে একাই বসে আছে। এরপর একটি হলোগ্রাম ক্লাস শুরু করে পৃথিবীর বর্তমান অবস্থা নিয়ে বলতে থাকে। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির জন্য বসবাসের অনুপযোগী হয়ে গেছে। হলোগ্রামটি সবাইকে বলে প্রশ্ন থাকলে যেন ক্লাস শেষ হওয়ার পর করা হয়। কিন্তু জিম বারবার একটাই প্রশ্ন করতে থাকে, এখানে সে একাই কেন, বাকিরা কোথায়? তখনই জিম বুঝতে পারে এটা আসলে শুধু একটা প্রোগ্রাম করা হলোগ্রাম। এটা তার প্রশ্নের সত্যিকারের উত্তর দিতে পারবে না, তাই সে অন্য মানুষদের খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর জিম স্পেসশিপের মেন জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানেও কাউকে দেখতে পায় না। তবে একটি অটোমেটেড ডেস্ক তাকে সাহায্য করার অফার দেয়। জিম তখন একজন আসল মানুষের সঙ্গে কথা বলতে চায়, তাই সিস্টেম তাকে একজন স্টুয়ার্ডের কাছে পাঠায়, কিন্তু সেখানে গিয়েও সে কাউকে খুঁজে পায় না। এরপর সে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায়। যখন সে ব্রিজে পৌঁছায় তখন ভেতরে ঢোকার অনুমতি তার না থাকলেও বাইরে থেকেই সে দেখতে পায় মূল ক্রু মেম্বারদের কেউই এখনো জেগে ওঠেনি। ধীরে ধীরে জিমের ভেতরে আতঙ্ক বাড়তে শুরু করে। শেষমেশ সে চলে যায় স্পেসশিপের অবজারভেটরিতে, আর সেখানেই সে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানতে পারে। স্পেসশিপটি হোমস্টে 2 গ্রহে পৌঁছাতে এখনো প্রায় ৯০ বছর বাকি। মানে জিম ভুল সময় জেগে উঠেছে। এই সত্যটা বুঝতে পেরেই সে দ্রুত আবার ফিরে আসে আর পৃথিবীতে একটি মেসেজ পাঠায়। সে সাহায্য চেয়ে জানায় তার হাইবারনেশন ভেঙে গেছে, কিন্তু সে জানেই না কিভাবে আবার ঘুমের মধ্যে ফিরে যেতে হয়। কমিউনিকেশন সিস্টেম তখন জিমকে জানায় পৃথিবীতে সে যে মেসেজ পাঠিয়েছে তার উত্তর ফিরে আসতে প্রায় ৫৫ বছর সময় লাগবে, কারণ এত দূর মহাকাশ থেকে যোগাযোগ করতে বিশাল সময় লাগে। এই কথা শোনার পর জিম পুরোপুরি ভেঙে পড়ে। চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে সে একসময় স্পেসশিপের বাড়ি পৌঁছে যায়, আর সেখানেই অবশেষে সে আরেকজন মানুষকে দেখতে পায়। জিম তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই লোকটার আচরণ তার কাছে অদ্ভুত লাগতে থাকে। যখন বারটেন্ডারটি তার জন্য ড্রিঙ্ক আনতে যায় তখন জিম বুঝতে পারি সে আসলে মানুষ নয়, সে একটি রোবট, আর তার নাম আর্থার। জিম আর্থারের কাছ থেকে আরো তথ্য জানার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো জিম নিজেই বুঝতে পারছিল না কিভাবে সে এত আগে জেগে উঠল, তাই সে ঠিকমতো অ্যান্ড্রয়েডটাকেও কিছু বুঝিয়ে বলতে পারে না। পরদিন সকালে জিম নিজের কেবিনে ঘুম থেকে ওঠে। এরপর সে ক্যান্টিনে যায় খাবার খেতে, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে মেনুর বেশিরভাগ ভালো খাবার শুধু গোল্ড ক্লাস প্যাসেঞ্জারদের জন্য রিজার্ভ করা, তাই বাধ্য হয়ে তাকে সাধারণ একটা কফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এরপর জিম আবার চেষ্টা শুরু করে নিজের হাইবারনেশন চেম্বার ঠিক করার। অনেক কষ্টে প্রয়োজনীয় সব টুল জোগাড় করে সে চেম্বারটি আবার চালু করতেও সক্ষম হয়, আর আশা নিয়ে ভেতরে শুয়ে পড়ে। কিন্তু কিছুই হয় না, সেই চেম্বার আর কাজ করে না। এরপর জিম সিদ্ধান্ত নেয় ক্রু মেম্বারদের হাইবারনেশন চেম্বারে ঢোকার চেষ্টা করবে, হয়তো সেখানে কোনো সমাধান পাওয়া যেতে পারে। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। এদিকে পুরো স্পেসশিপ জুড়ে ছোট ছোট গোলযোগ ঘটতেই থাকে। দিন যেতে থাকে আর জিম বারবার ফিরে আসে সেই বারে, শুধু ড্রিঙ্ক করার জন্য নয়, বরং আর্থারের সঙ্গে কথা বলার জন্য, কারণ এই বিশাল জাহাজে আর্থারই ছিল তার একমাত্র সঙ্গী।
একসময় আর্থার তাকে একটা পরামর্শ দেয়। সে বলে, যেহেতু জিম এখন এই জাহাজে একাই আছে, তাই তার উচিত নিয়ম ভেঙে গোল্ড ক্লাসের রুমগুলো ব্যবহার করা আর অন্তত কিছুটা আনন্দ করার চেষ্টা করা। এরপর জিম সত্যিই পুরো জাহাজটা উপভোগ করার চেষ্টা করে। সে একের পর এক রেস্টুরেন্টে যায়, বিভিন্ন গেম খেলে, এন্টারটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করে, এমনকি বিলাসবহুল জীবনও উপভোগ করতে শুরু করে। কিন্তু সময় যত যেতে থাকে ততই সে ভেতর থেকে আরো একা আর অসহায় হয়ে পড়তে থাকে, কারণ এত বিশাল মহাকাশ জানে সে সম্পূর্ণ একা। একদিন জিম প্রচুর মদ খেয়ে মাতাল অবস্থায় হাইবারনেশন পডগুলোর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর ঘুরতে ঘুরতেই সে হঠাৎ একটি এয়ারলকের সামনে এসে পড়ে। সেখানে মহাকাশযানের বাইরে যাওয়ার জন্য তৈরি বিশেষ স্পেস স্যুট রাখা ছিল। জিম কোনো কিছু না ভেবেই একটি স্যুট পরে নেয়। এরপর এয়ারলকের ভিতরে গিয়ে লিভার টানে এবং দরজা খোলার বাটন প্রেস করে। মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে যায় আর জিম বেরিয়ে আসে খোলা মহাকাশে। বাইরে বের হই সে চারপাশের দৃশ্য দেখে পুরো মুগ্ধ হয়ে যায়, কারণ সেই মুহূর্তে পুরো মহাবিশ্বে একমাত্র সচেতন মানুষ ছিল সে নিজেই। এরপর সে নিজের জুতোর ম্যাগনেট বন্ধ করে দেয় আর ধীরে ধীরে মহাকাশের ভিতর ভেসে যেতে থাকে। কিন্তু এই সুন্দর দৃশ্যের মাঝেও তার ভেতরের একাকিত্ব তাকে ধ্বংস করে দিচ্ছিল। কিছুক্ষণ পর জিম আবার জাহাজের ভেতরে ফিরে আসে, স্পেস স্যুট খুলেও ফেলে, কিন্তু তারপর আবার এয়ারলকের সামনে গিয়ে দাঁড়ায়। এবার কোনো স্যুট ছাড়াই সে লিভার টেনে ধরে, কারণ এবার সে সবকিছু শেষ করে দিতে চাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ তার সিদ্ধান্ত বদলে যায়। সে দৌড়ে আবার ভেতরে ঢুকে পড়ে, আর ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা একটি বোতলে পিছলে যায়। জিম উঠে দাঁড়ায়, আর তখনই তার চোখিয়ে আটকে যায় একটি হাইবারনেশন চেম্বারের উপর, যার ভেতরে ছিল এক সুন্দরী নারী। তার নাম অরোরা। জিম এরপর জাহাজের ডিরেক্টরি থেকে অরোরার ফাইল বের করে আর তার প্যাসেঞ্জার ইন্টারভিউ শুনতে শুরু করে। ধীরে ধীরে সে অরোরার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরে দেখা যায় জিম অরোরার পরের পাশেই বসে আছে আর এখনো তার ইন্টারভিউ শুনছে। অন্যদিকে বারে বসে সে অরোরার লেখা পড়তেও শুরু করে, এমনকি আর্থারের সঙ্গে তার লেখালেখি নিয়েও কথা বলে। একসময় জিম নিজের পরিস্থিতির হাস্যকর ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। সে নতুন জীবনের আশায় আরেকটি গ্রহে যাচ্ছিল, কিন্তু ভুল সময়ে জেগে উঠে সেখানে পৌঁছাতেই পারবে না। আর এখন সে এমন একজন নারীর দেখা পেয়েছে যাকে তার কাছে একদম পারফেক্ট মনে হয়, কিন্তু সে তার নাগালের বাইরেই রয়ে গেছে। ধীরে ধীরে জিমের মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসতে শুরু করে। সে ভাবতে থাকে, অরোরাকেও কি জাগিয়ে তোলা যায়? এই বিষয়টা নিয়ে সে আর্থারের সঙ্গেও কথা বলে, কিন্তু একজন অ্যান্ড্রয়েড হওয়ার কারণে আর্থার পুরো সমস্যাটা বুঝতে পারে না। কারণ যদি জিম নিজের একাকিত্ব দূর করার জন্য অরোরাকে জাগিয়ে তোলে, তাহলে সে অরোরাকেও নিজের মতো এই জাহাজে আটকে ফেলবে, আর শেষ পর্যন্ত দুজনকেই এই স্পেসশিপেই মারা যেতে হবে। প্রথমে জিম এই চিন্তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সময় যত যেতে থাকে ততই সে এই চিন্তা মাথা থেকে বের করতে পারে না। অবশেষে একদিন জিম তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে অরোরার পরের কাছে যায় এবং সেটাকে অ্যাক্টিভ করে দেয়। অরোরা জেগে উঠতে শুরু করে, ঠিক যেভাবে একসময় জিম জেগে উঠেছিল। কিন্তু পুরো সময়টাতেই জিম নিজেকে আড়ালে রাখে এবং নিজের রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর সে আবার মেইন কনকোর্সে আসে, আশা করে অরোরাকে দেখতে পাবে। আর সত্যি সেখানে অরোরাকে দেখতে পায়। ঠিক 1 বছর আগে জিম যেমন বিভ্রান্ত ছিল, অরোরাও তেমনই হতভম্ব অবস্থায় ছিল। জিম তাকে জানায় যে পুরো জাহাজে এখন শুধু তারাই জেগে আছে। এরপর সে অরোরাকে অবজারভেটরিতে নিয়ে যায় এবং বুঝিয়ে বলে যে সে না ক্রুদের কাছে পৌঁছতে পারছে, না জাহাজের মূল কন্ট্রোল সিস্টেমে ঢুকতে পারছে। এই কথা শুনে অরোরা ভয় পেয়ে যায় এবং দ্রুত নিজের পদে ফিরে যেতে চায়। কিন্তু সেখানে পৌঁছে জিম তাকে জানায় জাহাজে এমন কোনো প্রযুক্তি নেই যা তাদের আবার হাইবারনেশনে পাঠাতে পারে, অর্থাৎ তারা এখন পুরোপুরি আটকে গেছে। এরপর তারা আবার কনকোর্সে ফিরে আসে। জিম অরোরাকে বলে কিছুটা বিশ্রাম নিতে, কারণ সে মাত্রই হাইবারনেশন থেকে বের হয়েছে। অরোরা তখন জিমের জন্য খারাপ অনুভব করে, কারণ সে 1 বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ একাই বিশাল জাহাজে ছিল। কিন্তু অন্যদিকে জিম ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগতে থাকে। সে আবার বাড়ি গিয়ে আর্থারকে অনুরোধ করে যেন কখনো অরোরাকে না বলে যে আসলে জিমই তাকে জাগিয়েছে। পরদিন অরোরা আবার কনকোর্সে আসে এবং অটোমেটেড ইনফোডেস্কের কাছে হাইবারনেশন পড সম্পর্কে জানতে চায়। তখন জিমও সেখানে আসে এবং দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে যায়। কিন্তু সেখান থেকে চলে যাওয়ার সময় ইনফোডেস্কে হঠাৎ অদ্ভুত এক ম্যালফাংশন দেখা দেয়। ক্যান্টিনে বসে অরোরা বুঝতে পারে যে জিম 1 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন একই ধরনের খাবার খাচ্ছে, তাই সেটাকে গোল্ড ক্লাসের মেনু এনে দেয়। এরপর তারা দুজন মিলে পড ঠিক করার সম্ভাবনা নিয়ে কথা বলতে থাকে,
কিন্তু জিম যেখানে ধীরে ধীরে আশা ছেড়ে দিয়েছে, অরোরা সেখানে হার মানতে রাজি নয়। সে ইনফার্মারি খুঁজে দেখে, বিভিন্ন রিসার্চ ডকুমেন্ট পড়ে, এমনকি শেষে ক্রুদের হাইবারনেশন কোয়ার্টারের দরজা ভাঙার চেষ্টাও করে। অন্যদিকে জিম জাহাজ জুড়ে আরো বেশি ম্যালফাংশন খেয়াল করতে শুরু করে। সময় যেতে থাকে আর অরোরা ধীরে ধীরে অ্যাভালনে আটকে পড়া নিজের জীবন নিয়ে হতাশ হতে শুরু করে। সে লেখালেখি করে, জাহাজের ভেতরে জগিং করে, সুইমিং পুলে সময় কাটায়, কিন্তু প্রতিদিনই তার কাছে বাস্তবতাটা আরো পরিষ্কার হয়ে উঠতে থাকে। একদিন অরোরা সিদ্ধান্ত নেয় জিমকে ইন্টারভিউ করবে। তার মনে হয় জিমের গল্পটা হয়তো খুব ইন্টারেস্টিং হতে পারে। সে জিমকে জিজ্ঞেস করে কেন সেই কলোনিতে আসতে চেয়েছিল। প্রথমে জিম কোম্পানির বানানো কিছু স্লোগানের মতো উত্তর দেয়, কিন্তু পরে সত্যিটা খুলে বলে। সে জানায় পৃথিবীতে সে আসলে কেউ ছিল না, তাই নতুন পৃথিবীতে গিয়ে সে নতুন একটা জীবন গড়তে চেয়েছিল, নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিল। পরে দুজনে আবার অবজারভেটরিতে যায় এবং সেখানে অরোরা নিজের আসল কারণ জানায়। অন্য সব প্যাসেঞ্জারের মতো সে শুধু একমুখী যাত্রায় আসেনি, তার কাছে ছিল রাউন্ড ট্রিপ টিকিট। তার পরিকল্পনা ছিল হোমস্টে 2-তে গিয়ে 1 বছর থাকা, তারপর আবার পৃথিবীতে ফিরে যাওয়া। কারণ সে ইতিহাসের প্রথম সাংবাদিক হতে চেয়েছিল যে অন্য এক পৃথিবীতে গিয়ে ফিরে এসেছে, আর সেই অভিজ্ঞতা নিয়ে সে লিখতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে অসাধারণ গল্প। ধীরে ধীরে অরোরাও তাদের পরিস্থিতি মেনে নিতে শুরু করে। তখন জিম তাকে একটু ভালো অনুভব করানোর চেষ্টা করে। সে অরোরাকে নিয়ে ডান্স করতে যায়, সিনেমা দেখায়, বাস্কেটবল খেলতে নিয়ে যায়, আর সবশেষে তাকে বাড়ি নিয়ে গিয়ে আর্থারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিছু সময়ের জন্য অরোরা সত্যিই একটু স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু হঠাৎই আবার তাদের বাস্তবতার কথা মনে পড়ে যায়। তারা এখনো এই বিশাল মহাকাশযানে একা আটকে আছে। অরোরা সব সত্য জানার পর জিম একদম একা হয়ে যায়। আর্থারের সামনে বসে এসে নিজের কাজের জন্য ভেতরে ভেতরে ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর দেখা যায় জিম কোনো একটা জিনিস বানাতে ব্যস্ত, আর তখনই অরোরা অবজারভেটরিতে গিয়ে দেখতে পায় জিম তার জন্য ছোট্ট একটি ক্রাইসলার বিল্ডিং এর মডেল তৈরি করেছে। ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার একটু স্বাভাবিক হতে শুরু করে। কিছুদিন পর তারা বারে ডেটে যায়, সেখানে একসাথে ডিনার করে, নিজেদের জীবনের গল্প শেয়ার করে। অরোরা জানায় সে যখন টিনেজার ছিল তখনই তার বাবা মারা গিয়েছিলেন। ডিনারের পর জিম তাকে আবার এয়ারলকের কাছে নিয়ে যায়। দুজন স্পেস স্যুট পরে মহাকাশে স্পেস ওয়াকে বের হয়। এবার প্রথমবারের মতো জিম সেই অসাধারণ অভিজ্ঞতাটা আর একজন মানুষের সঙ্গে ভাগাভাগি করতে পারে। তারা বুটের ম্যাগনেট বন্ধ করে দেয় এবং একসাথে মহাকাশে ভেসে বেড়াতে থাকে। পরে তারা জাহাজে ফিরে আসে, একে অপরকে চুমু খায় এবং জিমের কেবিনে চলে যায়। সেখান থেকেই আসলে তাদের সম্পর্ক সত্যিকারের কাপলে পরিণত হয়। এরপর ধীরে ধীরে তারা একসাথে থাকতে শুরু করে। অরোরা জিমের কেবিনে উঠে আসে, দুজনে একসাথে খায়, ঘুমায়, জগিং করে, আর অরোরা জাহাজে তাদের জীবন নিয়ে লেখালেখি করতে থাকে। একদিন জিম পুরো জাহাজ ঘুরতে ঘুরতে হাইড্রোপনিক্স বে খুঁজে পায় এবং সেখান থেকে অরোরার জন্য ফুল নিয়ে আসে। পরে একদিন স্পেসশিপটি একটি বিশাল লাল রঙের তারকার পাশ দিয়ে যাচ্ছিল, তাই তারা অবজারভেটরিতে গিয়ে সেই অসাধারণ দৃশ্য উপভোগ করে। সেদিন ছিল অরোরার জন্মদিন। রাতে তারা জাহাজের একটি রেস্টুরেন্টে জন্মদিন উদযাপন করে এবং পরে বাড়ি যায়। সেখানে জিম ওয়াশরুমে গিয়ে অরোরার জন্য নিজের হাতে বানানো একটি আংটি প্রস্তুত করছিল, আর অরোরা তখন বাড়ি বসে আর্থারের সঙ্গে কথা বলছিল। কিন্তু হঠাৎ করেই আর্থার এমন একটি কথা বলে ফেলে যা সবকিছু বদলে দেয়। সে অজান্তেই বলে দেয় যে অরোরাকে আসলে জিম ইচ্ছা করেই জাগিয়ে তুলেছিল। এই সত্য শোনার পর অরোরা পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই জিম ফিরে আসে এবং অরোরা তাকে অবিশ্বাস আর আতঙ্ক নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এরপর সে রাগে আর ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরে জিম নিজের কেবিনে ফিরে দেখে অরোরার সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। পরদিন ক্যান্টিনে জিম তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও অরোরা তাকে দেখা মাত্র সেখান থেকে চলে যায়। সে মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিল। এক রাতে রাগ আর হতাশায় সে জিমের কেবিনে গিয়ে তাকে মারধরও করে। অন্যদিকে জিম কমিউনিকেশন সিস্টেম দিয়ে তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যিই অরোরাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু অরোরার কাছে এসবের কোনো মূল্য ছিল না, কারণ জিম তার পুরো জীবনটাই কেড়ে নিয়েছিল। ঠিক তখন থেকেই জাহাজের পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। এক রাতে জিম নিজের কেবিনে থাকতেই আবার বড় ধরনের ম্যালফাংশন হয়। স্পেসিফিক ক্রিটিক্যাল এরর দেখা দেয় এবং মেইন কমান্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। পরে জিম যখন এলিভেটরে ওঠে সেটাও হঠাৎ বিকল হয়ে যায়। অন্যদিকে অরোরা মেইন কনকোর্সে এসে দেখে জিম সেখানে একটি গাছ লাগিয়েছে। এরপর সে ক্যান্টিনে যায়, কিন্তু সেখানে ফুড ডিসপেন্সারও অদ্ভুতভাবে কাজ করছিল। হঠাৎ করেই তারা দুজন কমিউনিকেশন সিস্টেমে একজনের কণ্ঠ শুনতে পায়। সে ছিল ডেক চিফ গাস ম্যানকুসো। সে জিজ্ঞেস করছিল এই গাছটা কে লাগিয়েছে। এই কণ্ঠ শুনে দুজনই অবাক হয়ে যায় এবং দ্রুত কনকোর্সে চলে আসে। সেখানে তারা দেখতে পায় সত্যি আরেকজন মানুষ জেগে উঠেছে। তারা নিজেদের পরিচয় দেয় এবং পুরো পরিস্থিতি ম্যানকুসোকে বুঝিয়ে বলে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে একসাথে 3টি হাইবারনেশন পড নষ্ট হতে পারে।
এরপর ম্যানকুসো তাদের ব্রিজে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে স্পেসশিপে সত্যি বড় ধরনের সমস্যা হয়েছে। তবে পুরো সিস্টেম চেক করতে হলে সবকিছু ম্যানুয়ালি পরীক্ষা করতে হবে। ব্রিজ থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি রোবট তাদের মাথার উপর পড়তে গিয়েছিল। তখন জিম আর অরোরা ম্যানকুসোকে জানায় পুরো জাহাজ জুড়ে এখন আগের চেয়ে অনেক বেশি ম্যালফাংশন হতে শুরু করেছে। ম্যানকুসো তখন তাদের বলে এই ধরনের সমস্যা হওয়ার কথা না। এরপর সে নিজেই দেখাতে শুরু করে কিভাবে সিস্টেম থেকে ডাটা সংগ্রহ করতে হয়। ম্যানকুসো যখন পডগুলো চেক করতে যায় তখন জিমও তার সঙ্গে সেখানে চলে আসে, আর সেখানেই সে বুঝে ফেলে আসলে অরোরার পডে কি ঘটেছিল। এই সত্যটা জানার পর ডেক চিফ ম্যানকুসো জিমের কাজকে ভয়ঙ্কর একটা ভুল হিসেবে দেখে। এর কিছুক্ষণ পর ম্যানকুসো ব্রিজে বসে কালেক্ট করা ডাটা বিশ্লেষণ করতে থাকে। ঠিক তখনই অরোরা সেখানে আসে। তারা দুজন আবার অরোরার পড নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু ম্যানকুসো তাকে জানায় এই মুহূর্তে সে কিছুই করতে পারবে না। এই সময় জিমও সেখানে এসে পড়ে। তার হাতে ছিল আরো একটি ভাঙা রোবট, এবার সেটা ছিল 16তম। ম্যানকুসো হঠাৎ করে অসুস্থতা অনুভব করতে শুরু করে, যেটা হাইবারনেশন সিকনেস নামে পরিচিত। তাই সে বিশ্রাম নিতে চলে যায়, কিন্তু বের হওয়ার সময়ই সে কাশতে কাশতে রক্ত ফেলে। সেই রাতে অরোরার ঘুম আসে না, তাই সে একা সুইমিং পুলে যায় সাঁতার কাটতে। ঠিক তখনই পুরো জাহাজে হঠাৎ করে গ্র্যাভিটি লস হয়ে যায়। পানির ভর তার সাথে সাথে নড়তে শুরু করে এবং অরোরা ডুবে যাওয়ার মতো অবস্থায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গ্র্যাভিটি ড্রাইভ আবার রিসেট হয় এবং কোনো রকমে সে প্রাণে বেঁচে যায়। এরপর তারা দুজনই ম্যানকুসোকে খুঁজতে গিয়ে একে অপরের সাথে দেখা করে। তিনজন আবার ব্রিজে ফিরে আসে এবং ধীরে ধীরে বুঝতে শুরু করে আসলে জাহাজের সাথে কি ঘটছে। ম্যানকুসো ডেটা বিশ্লেষণ করে বের করে যে প্রায় 2 বছর আগে কোনো একটি বড় সিস্টেম ড্যামেজ হয়েছিল, যেটা পুরো শিপের ব্যালেন্স নষ্ট করে দিয়েছে। এখন সমস্যা হলো সেই ফেল হওয়া অংশটা খুঁজে বের করে ঠিক করতে হবে, কারণ পুরো জাহাজ এখন সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। যদি এটা ঠিক না করা যায় তাহলে পুরো স্পেসশিপ মাঝপথেই আটকে যাবে। তারা সমস্যা খুঁজতে বের হয়, কিন্তু হঠাৎ করেই ম্যানকুসো অজ্ঞান হয়ে পড়ে যায়। জিম আর অরোরা তাকে ইনফার্মারিতে নিয়ে যায়। সেখানে তারা বুঝতে পারে সে মৃত্যুর খুব কাছাকাছি এবং তাকে বাঁচানোর বা সময় বাড়ানোর মতো কোনো চিকিৎসাই নেই। কিছু সময় পর তিনজন আবার অবজারভেটরিতে দেখা করে। সেখানে ম্যানকুসো জিমকে তার আইডি ব্রেসলেট দিয়ে দেয় এবং শেষবারের মতো তাকে বলে যেন সে শিপটা ঠিক করার চেষ্টা করে। এরপরই সে মারা যায়। ঠিক তখনই হঠাৎ করে পুরো জাহাজের রেড অ্যালার্ট লাইট জ্বলে ওঠে এবং শিপ কাঁপতে শুরু করে। জিম অরোরাকে বলে তার সাহায্য দরকার। এরপর তারা দুজন দৌড়ে ইঞ্জিনিয়ারিং সেকশনের দিকে যায়, কিন্তু পথে আবার গ্র্যাভিটি ড্রাইভে বড় ধরনের ফেলিওর ঘটে। একই সাথে আর্থারও বিকল হয়ে যায়, তাই জিম তাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। অবশেষে তারা ইঞ্জিনিয়ারিং এ পৌঁছে সমস্যার মূল খুঁজতে শুরু করে। তারা বুঝতে পারে সমস্যা পাওয়ার প্ল্যান্টে। যখন তারা সেই হ্যাচ খুলে হঠাৎ অরোরা ভেতরে টেনে নিয়ে যায়, কারণ সেই অংশে অ্যাস্টেরয়েড আঘাতে হালের মধ্যে ব্রিজ তৈরি হয়েছে। জিমও প্রায় সাথে সাথে ভেতরে টেনে নেওয়া হয়, কিন্তু সে শেষ মুহূর্তে হ্যাচ ধরে ঝুলে থাকে আর দরজাটা ক্রমাগত বন্ধ হয়ে আসতে থাকে। অবশেষে জিমও ভেতরে টেনে নেওয়া হয়, কিন্তু কোনোভাবে তারা দ্রুত সেই হালের ব্রিজটা সিল করে দিতে সক্ষম হয়। কিন্তু সমস্যা ঠিক হওয়ার পরে জিম বুঝতে পারে শিপের হালে আসলে শুধু একটাই ব্রিজ নেই, আরো একাধিক ক্ষত রয়েছে। তারা সেই মিটিওরের ট্র্যাজেক্টরি ফলো করে বের করে যে আঘাতটা লেগেছিল সেটা সরাসরি রিঅ্যাক্টর কন্ট্রোল কম্পিউটারের উপর পড়েছে। জিম মনে করে সে হয়তো এই রিপ্লেসমেন্ট পার্ট খুঁজে পাবে, তাই তারা প্রয়োজনীয় পার্ট খুঁজে বের করে সেটাকে বদলে দেয়। কিন্তু তারপরও রিঅ্যাক্টর ভেন্ট করার প্রসেস কাজ করে না। তারা ম্যানুয়ালি চেষ্টা করেও দেখে, তাও ব্যর্থ হয়। এরপর জিম বুঝতে পারে আসল সমাধান হলো শিপের বাইরে গিয়ে ভেন্ট ডোরটা হাতে করে ওপেন করতে হবে, যাতে রিঅ্যাক্টরটা ঠান্ডা হতে পারে। তাই তারা দুজনই এয়ারলকের দিকে যায়। জিম যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সে অরোরাকে ম্যানকুসোর ব্রেসলেটটা দিয়ে দেয়, কারণ সে জানে হয়তো সে আর ফিরে আসবে না। অরোরা তাকে স্পেস স্যুট পরতে সাহায্য করে। জিম এয়ারলকে ঢোকার সময় অরোরা তাকে বলে যেন সে ফিরে আসে, কারণ জিম ছাড়া সেই শিপে বাঁচতে পারবে না। অন্যদিকে অরোরা দ্রুত রিঅ্যাক্টরের দিকে ফিরে যায়, যেখানে তাপমাত্রা ইতিমধ্যেই বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে। ঠিক সেই সময় রিঅ্যাক্টর থেকে একটি ধাতব বোল্ট ছিটকে এসে তার হাতে আঘাত করে। এদিকে জিম বাইরে ভেন্টের দিকে এগিয়ে যায় এবং দরজাটা দেখতে পায়। রিঅ্যাক্টর রুমে তাপমাত্রা আরো বাড়তে থাকে, আর জিম বাইরে থেকে ভেন্ট ডোর ওপেন করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে এই ডোরটা ওপেন রাখতে হলে তাকে নিজেকেই বাইরে থেকে সেটা ধরে রাখতে হবে, যাতে রিঅ্যাক্টর সঠিকভাবে ভেন্ট করতে পারে। সে এই কথা অরোরাকে জানায়। অরোরা এই প্ল্যানটা পছন্দ করে না, কিন্তু জিম তবুও এগিয়ে যায় এবং তাকে বলে রিঅ্যাক্টর ভেন্ট করতে। অরোরা তাকে মরতে দিতে চায় না, তাই তারা দুজন তর্ক করে, কিন্তু জিম বলে তাদের অবশ্যই বাকি প্যাসেঞ্জারদের বাঁচাতে হবে। শেষ পর্যন্ত অরোরা ভেন্ট প্রসেস শুরু করে দেয়। প্রসেস সফল হয়, কিন্তু রিঅ্যাক্টর থেকে বের হওয়া গ্যাস জিমকে ধাক্কা দিয়ে দূরে ছিটকে দেয় এবং তার টেথার ছিঁড়ে যায়। তার স্যুটের প্রেসারও দ্রুত কমতে থাকে। সে অরোরাকে জানায় কি হয়েছে। অরোরা যত দ্রুত সম্ভব অন্য একটা স্যুট নিয়ে তাকে উদ্ধার করতে ছুটে যায়। জিম আবারও তার কাছে ক্ষমা চায়।
অরোরা স্পেস স্যুট পরে বাইরে যায় তাকে উদ্ধার করতে, কিন্তু তার টিথার খুব ছোট হয়ে যায়। সে প্রায় ফিরে যেতে বাধ্য হয়, কিন্তু শেষ মুহূর্তে সে জিমের টিথারটা ধরে ফেলে এবং তাকে টেনে নিয়ে আসে। সে জিমকে ইনফার্মারিতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জিম ইতিমধ্যেই মারা গেছে। অরোরা তখন ম্যানকুসোর ব্রেসলেট ব্যবহার করে মেডিকেল সিস্টেমের প্রোটোকল ওভাররাইড করে এবং জিমকে রিসাসিটেট করার চেষ্টা করে। মেডিকেল পড অটোমেটিকভাবে কাজ করে এবং অবশেষে জিমকে আবার জীবিত করে তোলে। এরপর অরোরা তাকে ক্ষমা করে দেয়। পরে অরোরা আর্থারকে আবার ঠিক করে চালু করে এবং তারা ম্যানকুসোকে মহাকাশে একটি যথাযথ ফিউনারেল দিয়ে বিদায় দেয়। জিম অরোরাকে ইনফার্মারিতে নিয়ে যায় এবং বলে সে একটি উপায় খুঁজে পেয়েছে, মেডিকেল পডকে ব্যবহার করে হাইবারনেশন পডে পরিণত করা যেতে পারে। সে অরোরাকে বলে সে যেন এটি ঝুঁকি বাকি পুরো জার্নিটা ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিন্তু পরে দেখা যায় অরোরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জিমের সঙ্গেই জেগে থাকার সিদ্ধান্ত নেয়। জিম শেষ পর্যন্ত তাকে প্রপোজ করে, আর তারা দুজনেই এই স্পেসশিপেই তাদের জীবন কাটিয়ে দেয়। 88 বছর পর অ্যাভালন অবশেষে হোমস্টে 2-এ পৌঁছায়। ক্রু সদস্যরা জেগে উঠে দেখে পুরো শিপ এক অপ্রত্যাশিত অবস্থায় আছে। অরোরা তাদের জন্য একটি মেসেজ রেখে যায়, যেখানে সে পুরো গল্পটা বলে, কিভাবে সে আর জিম একসাথে এই জাহাজে জীবন কাটিয়েছে যখন সবাই ঘুমিয়েছিল।